মাধ্যমিক পরীক্ষা শেষ, অথচ বুঝতে পারছো না তোমার সায়েন্স, আর্টস, কমার্স কোন স্ট্রিমটা তুমি নেবে, কোন স্ট্রিমটা তোমার জন্য সঠিক হবে। তাহলে এই ভিডিওটি এতটুকু স্কিপ না করে শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। আর এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো যে কোন স্ট্রিমটা নেবে এবং কি কি বিষয়ে নেবে, সব কিছুই আমি তোমাদের আজ ভিডিওতে তোমাদের জানাবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমার খুবই উপকার হবে। আজ আমি তোমাদের বলবো যে তোমাদের ক্লাস 11-এ তোমাদের কটি সাবজেক্ট লাগে এবং তার যে নাম্বার, তার পরীক্ষা ব্যবস্থা কিভাবে হয়ে থাকে। আমাদের ক্লাস 11-এ দুটি সেমিস্টার হবে, দুটি সেমে আমাদের পরীক্ষা হবে। প্রথম যে সেমিস্টার হবে সেখানে থাকবে তোমাদের ছোট প্রশ্ন, এবং তোমাদের দ্বিতীয় যে সেমিস্টার সেখানে থাকবে তোমাদের বড় প্রশ্ন। এবার তার আগে আমরা জেনে নিই যে আমাদের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে কিভাবে আমাদের নম্বরের ভাগ থাকে বা কি কি বিষয় আমাদের নিতে হয়। তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে স্ট্রিমেই থাকো না কেন, তোমাকে কিন্তু বাংলা এবং ইংলিশ এই দুইটি বিষয় কিন্তু তোমার কম্পালসারি। এই দুইটি বিষয়কে তোমাকে কিন্তু চুজ করতেই হবে। এর সঙ্গে তোমাকে নিতে হবে আরও 4টি বিষয়। এই 4টি বিষয় তুমি কি নেবে? তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে তুমি সায়েন্সের 4টি বিষয় নেবে। তুমি যদি আর্টস নিয়ে পড়ো আর্টসের 4টি বিষয় তুমি নেবে। তুমি যদি কমার্স নিয়ে পড়ো তাহলে কমার্সের 4টি বিষয় তোমাকে এখানে নিতে হবে। এবার কেউ কেউ তোমরা 4টি বিষয় না নিয়ে 3টি বিষয়ও নিতে পারো। কেন আমরা 3টি বিষয় নিতে পারি? কারণ আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিকের সময় আমাদের নেওয়া হয় বেস্ট অফ 5, অর্থাৎ তুমি 6টি বিষয় পরীক্ষা দিলে, অর্থাৎ প্রতিটি 100 নম্বর করে তুমি 6টি বিষয় পরীক্ষা দিলে, কিন্তু তোমার যখন রেজাল্ট হবে বা তোমার যখন ডিভিশন হবে সেটি কিন্তু হবে তোমার টপ যে তোমার 5টি বিষয়, সেই 5টি বিষয় নম্বর যোগ করে, অর্থাৎ 500-তে আমরা তাকে বলি বেস্ট অফ 5। বাংলা ইংলিশে কিন্তু আমাদের পাস করতেই হবে। তোমার যে স্ট্রিমের যে সাবজেক্ট আছে তার মধ্যে থেকে তোমার একটা সাবজেক্ট বেরিয়ে যেতে পারে। এবং আরেকটি বিষয় হলো যে আমি 4টে আর 3টের মধ্যে তফাৎটা কি না, 3টে বিষয় যদি হয় তাহলে কিন্তু তোমাকে 3টে বিষয়তেই পাস করতে হবে, এবং 3টে বিষয় তোমার যোগ হচ্ছে, তাহলে 3 আর বাংলা ইংলিশ নিয়ে তোমার 5টা বিষয় হয়ে গেল। কিন্তু আমি চাইবো তোমরা প্রত্যেকেই 4টে বিষয় নাও। 4টে বিষয়ের ক্ষেত্রে কি হবে না, তোমার যে বিষয়টাতে নম্বর কম থাকবে সেই বিষয়টা কিন্তু তোমার বাদ হয়ে যাবে। যে 3টি বিষয়ের তোমার নম্বর বেশি থাকবে সেই 3টে বিষয় এবং বাংলা ইংলিশ নিয়ে তোমার টোটালটা হবে। এবার প্রশ্ন যে আমি কেন 4টি বিষয় নেবো, তাহলে তো আমাকে আরেকটা বিষয় বেশি নিতে হচ্ছে না। অনেক সময় আমরা ভাবি যে আমার হয়তো এই বিষয়টা ভালো রেডি আছে। তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এমন কোনো বিষয় আছে তোমার হয়তো সেই সাবজেক্টে খুব ভালো রেডি ছিল, খুব ভালো প্রিপারেশন ছিল, কিন্তু পরীক্ষার হলে তুমি সেইভাবে হয়তো লিখে আসতে পারোনি। কিন্তু যে বিষয়টা হয়তো সেইভাবে রেডি ছিল না, কিন্তু সেই পরীক্ষাটা তোমার খুব ভালো হয়েছে, হয়তো তাতেই তুমি বেশি নম্বর পেলে। সেজন্য আমি সবাইকে বলবো যে তোমরা 4টে বিষয়ে নাও, কারণ আমাদের কি ধরনের প্রশ্ন হবে সেটা তো আমাদের পরীক্ষা যতক্ষণ না হচ্ছে আমরা জানতে পারছি না। সেজন্য আমাদের রিস্ক না নিয়ে আমাদের আরেকটা অতিরিক্ত বিষয় নিয়ে নিলাম। এবার যে বিষয়টা আমাদের তার মধ্যে খারাপ হলো সেইটা আমার বাদ চলে গেল, এবং আমার সেখান থেকে আমার বেস্ট অফ 5 হলো, এতে আমাদের নাম্বারটা বেশি ওঠে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবং তোমাদের পরীক্ষা হবে এখন বিষয় কত করে সেটা আমি বলে দিচ্ছি। আমাদের যে সকল বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল নেই, যে সকল বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল নেই সেই সকল বিষয়তে তোমাদের পরীক্ষা হবে 40 করে। ফার্স্ট সেমিস্টারে 40, সেকেন্ড সেমিস্টারে 40, এবং যে সকল বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল আছে সেই সকল বিষয়তে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে 35-এ এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে 35-এ। অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল নেই বিষয়গুলিতে তোমাদের লিখিত পরীক্ষা হবে 80 নম্বরে, এবং প্র্যাকটিক্যাল আছে লিখিত পরীক্ষা হবে তোমাদের 70-এ।
কারণ যেখানে আমাদের প্র্যাকটিক্যাল নেই সেখানে আমাদের প্রজেক্টে থাকছে 20 নাম্বার, এইভাবে থাকছে 100, এবং যে সকল বিষয়তে প্র্যাকটিক্যাল আছে সেখানে আমাদের প্রজেক্ট প্লাস প্র্যাকটিক্যাল করে হচ্ছে আমাদের 30, এইভাবে হয়ে থাকে আমাদের 100। তাহলে তোমরা এখানটা নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের বিষয়গুলো। এবার আমি তোমাদের বলবো যে তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স কার কোনটা নিয়ে পড়া উচিত। তুমি যদি মনে করো যে আমি ক্লাস 12-এর পরে, এবং এইটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে এইখানটা তোমরা শোনো, তুমি যদি মনে করো যে আমি ক্লাস 11 বা 12 এইগুলিতে আমি এই বিষয়টা নিয়ে পড়ব, তার জন্য কিন্তু তুমি যদি চাও আমি ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের পরেতে আমি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি, বায়োর লাইন, তোমাদের নার্সিং বা প্যারামেডিক্যাল, এই ধরনের বায়োর কোনো লাইন নিয়ে, বা আমি ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথস অনার্স, সায়েন্সের যে বিষয়গুলো আছে, এবং তার সঙ্গে আমি যদি চাই যে আমি বটানি অনার্স, জুওলজি অনার্স এইসব নিয়ে পড়াশোনা করতে চাই বা রিসার্চ করতে চাই, তাহলে অতি অবশ্যই কিন্তু তোমার সায়েন্স নিয়ে পড়া উচিত। এবার হলো আমরা কারা আর্টস নিয়ে পড়ব। আমাদের আর্টসের ক্ষেত্রে তোমরা যারা চাইছো যে আমি টিচিং লাইনে যেতে চাই, এবং দ্বিতীয় হলো আমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাই, কোনো অফিসে জবের জন্য, অতি অবশ্যই তোমার আর্টস নেওয়া উচিত। কারণ আমাদের আর্টসের কয়েকটি বিষয় রয়েছে, যেমন ভূগোল, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের যে পরীক্ষাগুলো হয় বিভিন্ন জবের জন্য, সেখানে কিন্তু এই বিষয়গুলোরই পরীক্ষা হয়ে থাকে। সেজন্য তুমি যদি ভাবো যে ভবিষ্যতে আমি সরকারি জবের জন্য প্রিপারেশন নেবো, তোমার অতি অবশ্যই আর্টস নিয়ে পড়া উচিত, তোমার খুব সুবিধা হবে। এবং কমার্সের স্টুডেন্টদের আমি বলবো যে তোমরা যদি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে সিএ লাইনে তোমরা যদি কেউ যেতে চাও, চার্টার অ্যাকাউন্ট বা কস্টিং নিয়ে পড়লে সেখান থেকে তোমরা যদি চাও ভবিষ্যতে হতে, তাহলে কিন্তু তোমাদের অতি অবশ্যই কমার্স নিয়ে পড়া উচিত, বা কোনো অ্যাকাউন্টের কাজের জন্য, ব্যাংকের জবের জন্য। এবং তোমরা যদি বিভিন্ন অফিসিয়াল কাজ করতে চাও, তাহলেও কিন্তু তোমাদের কমার্স নিয়ে পড়া উচিত। কারণ আমাদের অনেক সময় আমাদের কমার্সের সাবজেক্টের মধ্যে কিন্তু আমাদের ইকোজিও থাকে, সেখানেও আমরা পড়তে পারি। কিন্তু মেনলি তুমি যদি কোনো কাউন্টিংয়ের কাজ করতে চাও যেখানে ক্যালকুলেশন থাকবে, তাহলে অতি অবশ্যই আমি চাইবো যে তোমাকে কমার্স নিয়ে পড়া উচিত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কার কোন বিষয়টা বা কোন স্ট্রিমটা নেওয়া উচিত।